20 ঘন্টা আগে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা এবং আমি বলবো বেশ আলোচিত উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম উনি তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন তাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত ছিল। তবে কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে সরকার পতনের জন্য রাজপথে বাংলাদেশের জনগণ কখনো নামে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন থেকে আমি যখন এই কন্টেন্টটা করছি, যখন কথা বলছি, তার থেকে ঠিক 20 ঘন্টা আগে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা এবং আমি বলবো বেশ আলোচিত উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম উনি তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের শিরোনাম দিয়েছেন আরেকবার চেষ্টা করে দেখি। উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে উনি আবার ছাত্রদেরকে সংগঠিত করতে চাচ্ছেন এবং নতুন করে আরেকবার চেষ্টা করতে চান যে কিছু করা যায় কিনা। আমি বরং ওনার পোস্টটা আপনাদের একটু পড়ে শুনি। আমি একটু বড় আছে পোস্টটা, তারপর আমি মনে করি এটা শুনলে আপনাদের খুব একটা সময় নষ্ট হবে না। তিনি লিখেছেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত 2 সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি, কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। এই হলো মূলত বক্তব্য, আরেকবার চেষ্টা করে দেখি। এরপরে ওনারা কি করতে চান না চান এগুলো আছে। আবার আরেক জায়গায় লিখেছেন যে আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত 1.5 বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। এই হলো ওনার বক্তব্য। তারপরে আরো উনি অনেক কথা কাহিনী লিখেছেন, সেটা ওই লাইনে যাচ্ছি না। তার মানে এই মাহফুজ আলম সাহেব, যাকে আমাদের ইউনূস সাহেব বিশ্ব মঞ্চে, যুক্তরাষ্ট্রের মঞ্চে ওখানে নিয়ে সবার সামনে পরিচয় করে দিয়েছিলেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড, তারপর তাকে নিয়ে এসেছেন, উনি অনেক কিছু করেছেন। ওনাকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানানো হয়েছিল। তারপর উনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, 1.5 বছর সরকারের সঙ্গে ছিলেন। এখন উনি বলছেন যে আরেকবার শুরু করতে চাই। আমি মাহফুজ আলমকে ধন্যবাদ দেব প্রথমত এই কারণে যে উনি বুঝতে পেরেছেন উনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে উনি এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছেন। এই যে তাদের প্রতি একটা হতাশা, একটা আস্থাহীনতা, এটা যে উনি উপলব্ধি করতে পেরেছেন, এই জন্য ওনাকে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই। এখন প্রশ্ন হলো, আরেকবার না, এই ভূখণ্ডে এরকম চেষ্টা আরো হয়তো 1000-12 হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওনাদের নিয়ে কেন? এদেশের মানুষ যে হতাশ, এটা কি কারণে হতাশ আপনারা এটা বলুন। আপনারা শুরুতে যে কথাগুলি বলেছিলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে কথা আপনি এখানেও বললেন, আপনারা এই 1.5 বছরে কি জনগণের কাছে স্পষ্ট করতে পেরেছেন কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? পেরেছেন? আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনি কি নিজে রাজনৈতিক বন্দোবস্ত বলতে আপনারা যেটা বুঝেন সেটা কি নিজেরা বুঝেন আসলে, নাকি এখানে শব্দটা মুখস্থ করেছেন? যদি বুঝে থাকেন, একজন লোককে বোঝাতে পেরেছেন আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? অথবা বাদ দেন অন্যদের কথা, আপনারা ক্ষমতায় ছিলেন 3 জন, আপনারা 3 বন্ধু, কি করেছেন আপনারা 3 জন? এই 3 জন আপনাদের কোন কর্মকাণ্ডের মাধ্যমে, কোন আচরণের মাধ্যমে, কোন সিদ্ধান্তের মাধ্যমে? আপনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, অনেক কিছু করার ক্ষমতা আপনাদের হাতে ছিল। কোন কাজটার মাধ্যমে আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আপনারা নতুন কিছু করছেন, এমন নতুন কিছু যার দ্বারা এই দেশের মানুষ উপকৃত হতে পারে? আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। আমি এককভাবে কাউকে বিচ্ছিন্ন করে বলছি না, আমি সবাইকে মিলে একত্রে বলছি। আপনাকে নিয়ে, নাহিদ ইসলামকে নিয়ে, আপনাদের আরেক বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে,
আপনারা সব মিলিয়ে আপনার গড্ডালিকে প্রবাহে গা ভাসিয়েছেন। একজন কিছুদিন ওখানে থেকে পরে রাজনৈতিক দল করতে এসেছেন, আরেকজন হাঁসের মাংস এবং ওয়েস্টিন করতে করতে ইউনূস সরকারের দুর্নীতির চেহারায় পরিণত হয়েছেন। ওনাকে বলা হয় যে ফেস অফ দ্য গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট করাপশনের। আর আপনি হয়তো ওই তুলনায় অতটা করাপশন আপনার নাম শোনা যায়নি, কিন্তু আপনার ভাইয়ের নামে অনেক কিছু শোনা গেছে যেগুলো আপনার প্রশ্রয় থেকে হয়েছে। এগুলো চুলচেরা বিশ্লেষণ হবে মিস্টার মাহফুজ আলম, কিন্তু তার আগে আমার কথা যে আপনারা কি এমন করেছেন বলেন না। একটা জিনিস দেখান যেখানে আপনারা মৌলিক পরিবর্তন আনতে পেরেছেন। বলেছেন আপনারা নতুন কোনো টেলিভিশনকে অনুমোদন দেবেন না। আপনি এনসিবির আপনার 2জন ছাত্র বন্ধুকে টেলিভিশন অনুমোদন দিয়েছেন। কিসের বিনিময়ে দিয়েছেন? ক্যাশ অর কাইন আমি জানি না, তো বেরিয়ে যাবে। কেন দিয়েছেন? তার 2 দিন আগে আপনি একটা অনুষ্ঠানে বলেছেন আমরা নতুন কোনো টেলিভিশন অনুমোদন দিচ্ছি না। তারপর দিয়ে আপনি বলছেন আরো দিব। এগুলো কি রে ভাই? যারা এমন কাজ করে তারা যখন বলে আসেন আমরা আবার করি, আপনারটাকে কে যাবে? তারাই যাবে যারা নাকি আরেকজন আসিফ মাহমুদ হতে চায়, যারা নাকি আরেকজন নাহিদ ইসলাম হতে চায়, যারা আরেকজন মাহফুজ আলম হতে চায়, এরকম হয়ে ক্ষমতার শেয়ার নিতে চায়। মিস্টার মাহফুজ আলম, আপনি প্রথম যে ভুলটা করেছেন সেটা বলি আপনাদেরকে। আপনার ক্ষমতার পার্ট হয়ে গিয়েছেন। ক্ষমতার পার্ট হয়ে কোন ক্ষমতা? আমাদের ট্র্যাডিশনাল যে ক্ষমতা হাসিনার আমলে হাসিনা চালিয়েছিল, সেই ক্ষমতার আপনি অংশীদার হয়েছেন। এবং ওই ক্ষমতায় যারা যায় তারা ওখান থেকে লুটপাট করে, আপনারা সে লুটপাটের অংশীদার হয়ে গিয়েছিলেন। আপনি লুটপাট প্রচলিত ক্ষমতার অংশীদার হয়ে সেই রাজনীতিকে, সেই ক্ষমতার যে চালিকা শক্তি তাদেরকে আপনি চেঞ্জ করবেন, নতুন বন্দোবস্ত করবেন, এটা হয় না রে ভাই, এটা হয় না। এবং সেটা করতে যে ভুলটা করেছেন, সেই ভুল সম্পর্কে আপনার কি কোনো উপলব্ধি আছে, কোনো আত্ম উপলব্ধি আছে? আপনি যখন এই ধরনের একটা আহ্বান করেন, আপনাকে আমি প্রথমে রিকোয়েস্ট করব আপনি প্রথমে আত্মসমালোচনা করেন। আপনি বলেন আপনি কি কি করেছেন, কি ভুল করেছেন, কি করতে চেয়েছেন কিন্তু পারেননি, সেই তালিকাটাকে জনগণের কাছে দেন। তারপরে আপনি আহ্বান করার দুঃসাহস দেখান। আপনি কি এই দেশের মানুষকে বুঝাই পাইছেন ভাই যে আপনি ডাকলেন আর সঙ্গে সঙ্গে চলে গেল? বুঝাই পাইছেন? এত সহজ না দুনিয়াটা ভাই। আপনারা কিছু একটা করলেন, মাথায় কাঁঠাল ভেঙে খেলেন, আর এই দেশের মানুষ এটা টের পাবে না, এত সহজ? এই জিনিসটা বুঝতে হবে। ক্ষমতার অংশীদার হয়ে ক্ষমতার চরিত্র পরিবর্তন করা যায় না। এবং আপনারা কি করেছেন? আপনারা কিন্তু জাতীয় পর্যায়ে না, আপনারা আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতি করেছেন। একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে। 2 দিন আগে এই নেপালের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি, কয়েকদিন আগের কথা বলছি, তিনি একটা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে বলেছেন যে উনি নেপালকে আরেকটা বাংলাদেশ বানাতে চান না। সহজ কথা। এইটা নিউজটার একটা শিরোনাম করেছে ওখানকার একটা পত্রিকার নাম বলে হেডলাইন নেপাল। শিরোনামটা এরকম যে ইন্টারিম প্রাইম মিনিস্টার সুশীলা কার্কি ওয়ার্নস অ্যাগেইনস্ট টার্নিং নেপাল ইনটু বাংলাদেশ। নেপাল বাংলাদেশে পরিণত হতে পারে, এই যে হওয়ার আশঙ্কা, এর ব্যাপারে উনি সবাইকে সতর্ক করেছেন। এবং উনি কি বলেছেন ভেতরে? উনি বলেছেন, বড় নিউজ, আমি ছোট করে আপনাদের একটু বলি। উনি বলেছেন যে যেখানেই যাই সবাই খালি সরকারের সমালোচনা করে এবং তারা বলে সরকার কবে দায়িত্ব ছাড়বে, দায়িত্ব ছেড়ে যায় না কেন, অমুক তমুক, এগুলি বলেছেন। বাট উনি ওনার লক্ষ্যে স্থির আছেন, উনি মার্চে নির্বাচন দেবেন। এবং উনি সেখানে এই কথাও বলেছেন যে 20 থেকে 25 জন এই জেন জি, তাদের নাম উল্লেখ করেন, সংখ্যাটা বলেছেন যে তারা প্রত্যেকেই তার কাছে যাচ্ছে এবং তারা আলাদা আলাদা কাজ দাবি করছে যে আমাকে এই কাজ দেন, আমাকে সেই কাজ দেন, আমাকে সেই কাজ দেন। এবং তিনি এর জবাবে বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেওয়া রোধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইংরেজিতে লিখেছেন উই আর কমিটেড টু প্রিভেন্টিং নেপাল ফ্রম বিকামিং বাংলাদেশ, উই ডু নট ওয়ান্ট বাংলাদেশ। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ হয়েছে, মন্দ অবস্থার
এক্সাম্পল হিসাবে, মন্দ শাসনের এক্সাম্পল হিসাবে এখন বাংলাদেশের নাম নেপালও উল্লেখ করছে। আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এই দেশটাকে সেই জায়গায় নিয়ে গেছেন। এখন আমরা আল্লাহ করছি যে কোনো মতে খালি নির্বাচনটা হয়ে যাক, আল্লাহ আমাদের এই বিপদ থেকে অন্তত রক্ষা করবেন। নতুন যে সরকার আসবেন, কেমন সরকার হবে, কেমন কি হবে আমরা কিছুই জানি না, ভালো হবে না মন্দ হবে আমরা তাও জানি না। তারপর আমরা নির্বাচন চাই কেন? আমরা এই কারণে চাই নতুন যে সরকারটাই আসুক তাদেরকে অন্তত আমরা প্রশ্ন করতে পারবো যে তুমি এই কাজটা কেন করলা। আমরা তাদেরকে প্রশ্নও করতে পারি না। আমরা একটা জবাবদিহিতামূলক সরকার চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি না আমাদের দেশের ভাগ্যে কি আছে, তবে আমি এটুকু কেবল বলতে পারি আমরা দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই না যে দেশকে খারাপ শাসনের উদাহরণ হিসাবে নেপালের মতো একটা দরিদ্র দেশও উল্লেখ করে। এটা আমরা চাই না। আল্লাহ হাফিজ। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন তাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত ছিল। তবে কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে সরকার পতনের জন্য রাজপথে বাংলাদেশের জনগণ কখনো নামে নাই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময় সারা দেশের জনগণের মধ্যে এই যে ছোট ছোট ক্ষোভ, যেমন ধরেন একজন গৃহিণী তিনি গ্যাসের দাম নিয়ে সরকারের উপর বিরক্ত ছিলেন, একজন পরিবারের গৃহকর্তা বিদ্যুতের দাম নিয়ে তিনি বিরক্ত ছিলেন, একজন ঠেলা গাড়ি চালানো, একজন রিক্সা চালক, একজন হকার লোকাল চাঁদাবাজদের উপর বিরক্ত ছিলেন। প্রত্যেকটা মানুষ বিভিন্ন স্টেপে বিরক্ত ছিলেন। আবার যারা সরকারি কর্মচারী কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগের বাহিরে গিয়ে আপনার বিএনপির পক্ষে অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যদি একটা স্টেটাস দিত, চাকরি হারাতে হয়েছে, শোকজ হয়েছে, অনেক কিছুই হয়েছে এখানে। এগুলোতে মানুষের মধ্যে যে সুপ্ত ক্ষোভ ছিল সেগুলো যখন এই কোটা আন্দোলন সরকার পতনের একটা আন্দোলন হইল তখন জনগণ কিন্তু রাস্তায় নামছে। আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন আপনারা ঠিক এই জিনিসগুলো ভুলে গেছেন যে এই ছোট ছোট জিনিস আপনাদের জন্য বুমেরাং হতে পারে। বাংলাদেশের মানুষ একটা জিনিস তো শিক্ষা গেছে, এই শিক্ষাটা আপনি যখন যে ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে অ্যাপ্লাই করছেন, আপনি ক্ষমতায় গেলে আপনার বিরুদ্ধে অ্যাপ্লাই হবে ভাই। সাম্প্রতিক সময়ে ওয়াজের মাঠটা আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে বেশিরভাগ জায়গায় জামাতের পক্ষে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এমনকি এমন এমন অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে যা জামাতের এই যে সুসময় বা জামাতের এই যে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার মতন একটা পজিটিভ পরিস্থিতি, জামাতের আমির থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীরা একটা বড় অংশ যেভাবে জামাতকে পজিটিভলি ভাইব করতে চাচ্ছে, রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, অপরদিকে হাতে গোনা গুটি কয়েক নেতা ইদানিং সময় আউলাই গেছে। মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকে এগুলো আরো ফেসিস্ট হয়ে যাবে। কেন? একটা মাহফিল, এটা কি জামাতের টাকার মাহফিল? একজন মানুষ কেন মাহফিলে আসবে? দিনের আলোচনা শোনার জন্য। একটা মাহফিল স্পন্সর করে কে? টাকা দেয় কে? একটা রিক্সাওয়ালা, একটা ফকিরনি, দল মত নির্বিশেষে সবাই দেয়। তো সেই মাহফিলে কারা যাবে কারা যাবে না সেটাকে আপনি জামাতের নেতা হিসাবে নির্ধারণ করতে পারেন? অবশ্যই পারেন না। বিষয়গুলো নিন্দনীয়। সিরাজগঞ্জ 6 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং উপজেলা জামাতের আমির মোহাম্মদ মিজানুর রহমান বলছেন, যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই। কেন ভাই? হু আর ইউ টু ডিসাইড? কে আপনি যে ডিসাইড করবেন যে দাড়িপাল্লার পক্ষে অর্থাৎ জামাতের পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই? মানে কোরআন কি জামাত একলা দখল করে ফেলছে? বঙ্গবন্ধু যেমন দখল করে ফেলছিল আওয়ামী লীগ, বিএনপি যেমন জিয়াউর রহমানের দখলের চিন্তা করে, বেগম খালেদা জিয়ার চিন্তা করে, তা আপনিও কি কোরআন সুন্নাহ সব আপনি দখলে নিয়ে আনিছেন? এই ধরনের বেয়াদবি কথাবার্তা ভাই আপনাদের কিন্তু জামাতের জন্য ক্ষতিকর হচ্ছে। ওই যে একটা আনছে এত বছর বিএনপি করছে, বিএনপির চাইটা চুইটা যখন দেখছেন নমিনেশন পাবে না, এই যে ফজু পাগলা, আমি ডক্টর ফয়জুল হক, ফজু পাগলা, শিক্ষা বলে ডক্টরেট ডিগ্রি আছে, কথাবার্তায় আচার আচরণে কোনো কিছুতে তার নাই, আগা গোড়া দেখলেই বোঝা যায় এমপি হওয়ার ধান্দা। তো এই যে লোকগুলা বলছে সারা জীবন অন্যায় করে বিড়িতে টান দিয়া, ভাই দেখেন জামাতে অনেক ভালো প্রার্থী আছে। আমি আমার কুমিল্লা 5 নিয়ে বলি, আমি কুমিল্লা 5-এ বলি, আমাদের যিনি জামাতের প্রার্থী আছেন তিনিও একজন ডক্টরেট, আরেকটা বিড়িতে বলছি, ওনার কথাবার্তা আচার আচরণ সবকিছু ভিন্ন। আর আপনি একজন ডক্টরেট হইয়া কি বক্তব্য দিলেন? এই যে আজকে জামাতের আমির যে বক্তব্য দিলেন, আপনার হচ্ছে কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর, কাশীনাথপুর, আব্দুল মাজিদ হাফিজিয়া এবং দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে যেই ইসলামী জলসা বা মাহফিলের আয়োজন করা হলো, সেখানে আপনি চট করে এই বক্তব্য দিলেন যে যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই। আমি অনুরোধ করতে চাই
কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই তারই পাল্লার পক্ষে থাকবেন। আপনি কি মদিনা সনদে দেশ চালাবেন? দেশ কি ইসলামিক প্রজাতন্ত্রের রুলসে চলবে? ইসলামিক প্রজাতন্ত্র তো গণতন্ত্রই নাই, খেলাফততন্ত্র। তো আপনারা যখন এগুলা বলেন, আগের মতন কিন্তু মানুষ বোকা নাই ভাই। আপনার বুঝতে হবে যেটা ডিজিটাল যুগ। আপনি যেখানে বসে যে বক্তব্যটা দিচ্ছেন, মুহূর্তের মধ্যে আপনার এই বক্তব্যের জন্য 10টা ভোট তো বাড়তেছে না, বরঞ্চ পুরোটা দলকে মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি কখনোই পছন্দ করে না। ট্রাস্ট মি। আপনি ইসলামের আইন করবেন না কি করবেন, এটার জন্য মানুষ আপনার ভোট দিবে। আপনার মনে হয়েছে যে আপনি এরকম বক্তব্য দিলে আপনি আপনার দলের জন্য কুলাঙ্গার। কুলাঙ্গার মানে কে? যে নিজের ইয়ার মধ্যে আগুন লাগাই দেয়। তা আপনি তো নিজের যে দলটা, সেই দলটার যে ভাবমূর্তি ছিল নষ্ট করতেছেন। শোকস টুকোস না। জামাতে অনেক যোগ্য উত্তরসূরি আছে, আমার মনে হয় এদেরকে বাদ দিয়া 2-4 বাদ দেন। যে সাম্প্রতিক দেখেন একের পর এক এরা যেন থামছেই না। আপনি দেখছেন ধর্মের ব্যবসা, ধর্ম নিয়ে কোনো রকম কথা বলা, একটা মাহফিলে কে যাবে এটা ডিসাইড করার আপনি অধিকার রাখেন না। আর আপনার এই বক্তব্য শুধু আপনার জন্য ক্ষতিকর হয়নি, সিরাজগঞ্জ 6 আসনকে ক্ষতিগ্রস্ত করে নাই, সারা বাংলাদেশে জামাতের বিপরীতে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য আপনি সুযোগ দিয়েছেন। প্রকাশ্যে আপনার ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় যে জামাতের যারা কেন্দ্রীয় টিম আছেন, এগুলোর ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার, নির্দেশনা দেওয়া দরকার। মানুষ এই ধরনের বাটপাইরা কথাবার্তা পছন্দ করে না। জামাত অনেক ভালো কাজ করছে, মানুষ জামাতকে ভালোবাসে যারা ভালোবাসার, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে কি হবে জানেন? ফ্লোটিং ভোটার যারা, তারা আপনাকে অপছন্দ করবে। ভালো থাকুন।